আমি আগামী সেপ্টেম্বরে আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্প করবো। আমি একটা ডিম কিনেছি, আমার এখনো মনে থাকবে। আমি এখনো ডিম দেখলে পরে আমি ভাবি ভাই আমি 80 টাকা দামের একটা ডিম খেয়েছি। আলু সেদ্ধ খাবে 300 টাকা, একটা অমলেট 400 টাকা। ব্যাপারটা পুরোপুরি একটা কমার্শিয়াল হাই প্রোফাইল হয়ে যাচ্ছে। আমি ডিমান্ড করেছিলাম, মানে ওদের কাছে আমি আবদার করেছিলাম যে আপনি আমাকে যদি পারেন 35,000 টাকা, কিন্তু স্পোর্টস ডিপার্টমেন্ট আমাকে 35,000 টাকা দেয়নি, তার পরিবর্তে আমাকে 50,000 টাকা দিয়েছিল। এবার আমার টার্গেট রয়েছে 6000 মিটার থেকে ডাউনফল করব পুরো সাইকেলে, এবং ওটা আমি রেকর্ড করতে চাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় আমাকে বলেছেন আমাকে সব দিকে সহযোগিতা করবেন, এবং আমাকে একটা জায়গায় চাকরির জন্য বলেছেন। আমি 10 সেকেন্ড পর্যন্ত হ্যাঙ্গিং ছিলাম। ওই দুটো ছেলে যদি আমাকে ফোন না করতো, আজকে আমি এখানে বসে থেকে নেই। যেদিন মিডিয়াতে এলাম সেদিন আমি ওনাকে পাঠালাম, এবং আমি ওনাকে বললাম আপনি যদি সেদিন আমার সাথে এই ব্যবহারটা না করতেন, আমার মধ্যে জিদটা আসতো না। আর আপনি কোনো একটা জায়গায় আমাকে উৎসাহিত করেছেন কিছু করে দেখানোর জন্য, এবং অনেক ধন্যবাদ আপনাকে। তারপর কি ওনার কাছ থেকে কোনো রিপ্লাই আসলো? উনি, কারণ উনি একজন বিশিষ্ট মানুষ, একজন শিক্ষিত মানুষ, ওনার পক্ষে উত্তর দেওয়াটা সম্ভব নয়। যদি উনি শিক্ষিত না হতেন তাহলে উত্তরটা দিতেন, কারণ যেহেতু উনি শিক্ষিত এবং উনি খুবই একজন বড় মাপের মানুষ, তার জন্য উনি উত্তর দিতে পারলেন না। এবং আমি এটাতে ভালোভাবে নিয়েছি এই কারণে, কারণ এই জিনিসগুলো অনেকটা বেশি স্পিরিট দেয়। অ্যাভয়েড করা, কাউকে অবহেলা করা অনেকটা বেশি তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিটা দেয়। আজকে ওই জিনিসটা করার পর আমি যখন এভারেস্ট বেস ক্যাম্পটা কমপ্লিট করলাম, এভারেস্ট বেস ক্যাম্পের গল্পটাও বলবো। বেস ক্যাম্প কমপ্লিট করলাম, আমাকে সব জায়গা থেকে বাহবা দেওয়া হয়েছে, এবং সব জায়গা থেকে আমাকে সাপোর্ট করা হচ্ছে। এই কারণে বলবো না যে আমি কিছু করে ফেলেছি তার জন্য বাহবা দিচ্ছে বা আমাকে সাপোর্ট করছে বা আমাকে সব দিক থেকে আমাকে সবাই মিলে প্রশংসা করছে। আমি এটা বলবো, কেউ তোমাকে ততক্ষণ পর্যন্ত না, কেউ কিছু বলবে না, কেউ তোমার পাশে থাকবে না যতক্ষণ পর্যন্ত তোমার ক্যাপাবিলিটি তুমি প্রেজেন্ট করতে পারবে। তোমার মধ্যে কি আছে সেটা না দেখে তোমাকে কেউ কোনো দিন বিশ্বাস করবে না। আজকে আমি যদি বলি যে আমি একটা মস্ত বড় এডিটর, বা আমি একজন মস্ত বড় সাইক্লিস্ট, বা আমি একজন কবি, আমার কাজ না দেখে কোনো দিন কেউ তোমাকে তোমার জায়গাটার মর্যাদা দেবে না। তোমাকে ফার্স্ট নিজের জায়গাটা প্রুফ করতে হবে যে তুমি কতটুকু করতে পারবে, এবং সেটা নিজের দমে করতে হবে, নিজের সেলফ পাওয়ারে করতে হবে। তো এটা যখন করতে পারবে তখন তোমাকে মর্যাদা দেবে, এবং সেই মর্যাদাটা আমি এখন পাচ্ছি। পাওয়ার কারণটা এটাই যে যেটা করলাম সেটা আমার নিজের দমে করেছি, সবার সাপোর্টে করেছি। সাপোর্ট মানে এটাই নয় যে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট, সাপোর্ট আমি বলবো যে মেন্টালি সাপোর্ট, বিকজ মরাল সাপোর্টটা একটা বিশাল প্রচন্ড পরিমাণে থাকে। কারণ ওই জায়গাটা যখন শুরু করি তখন আমাকে প্রত্যেকটা জায়গা থেকে শুনতে হয়েছিল এটা অবাস্তব জিনিস, এটা সম্ভব নয়। কেউ রিসার্চ করেনি গুগলে যে এর আগে অনেকে করেছে, আমি এটা করেছিলাম। তো আমি বিশ্বাস করি যে আমি করতে পারবো। এবং আচ্ছা, এই প্রশ্নটা কখনো ফেস করেছো যে এগুলো করে কত টাকা পাওয়া যায়? প্রচুর, এটা প্রচুর। তাহলে কি লাভ এটা করে? এটা করে কি লাভ? আমি এখনো যে রাইড করি, আমার শুধু আমার রাজ্যেই নয় বাইরেও আমাকে প্রত্যেকের একটা কমন কোয়েশ্চেন শুনতে হয়, রাজ্য সরকার কিছু করছে? রাজ্য সরকার কিছু করছে? রাজ্য সরকার তোমাকে বললো রাজ্য সরকার কি তোমার এটা ঠেকা নিয়ে বসে রয়েছে? না, অবভিয়াসলি আমি তখন না, এটা বলেছিল যে রাজ্য সরকার তোমার জন্য কিছু করলো, টাকা পয়সা দিল, তারপর বললো যে কেউ কিছু দিল না। না, আমাকে কেউ কিছু দেয়নি। তখনই যখন আমি ঘুরিয়ে বলি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় আমাকে বলেছেন আমাকে সব দিকে সহযোগিতা করবেন, এবং আমাকে একটা জায়গায় চাকরির জন্য বলেছেন, সেই জায়গায় আমি মাথা নত করলাম স্যারের কাছে। এবং আমাদের স্পোর্টস মিনিস্টার থেকে যে টিঙ্কু রায় মহাশয় আছেন, উনিও আমাকে সাপোর্ট করছেন। তখন না ওদের মুখটা কালো হয়ে যায়। কারণটা কি? মানুষ কোনোদিন পজিটিভ জিনিসটাকে নিতে পারে না, মানুষ নেগেটিভটাকে পছন্দ করে। আজকে সাপোজ ধরো কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হলো, এটা সিম্পল লজিক, অ্যাক্সিডেন্ট হলো, দৌড়ে সবাই গেল, গিয়ে দেখলো কিছুই না, সাধারণভাবে মানুষটা পড়ে গেছে, উঠে ঠিক হয়ে গেল। এবার তুমি ধরো জিজ্ঞেস করলে দাদা কি হলো, উনি বলবে আরে কিছু না, জাস্ট নর্মাল পড়ে গেছে। ও কিন্তু ভালো লাগেনি ওর কাছে, ও তোমাকে যে আনসারটা দেবে ওটা তো ওর ভালোই লাগেনি। এবার যখন গিয়ে দেখবে হাত কেটে গেছে, ছিলে গেছে, রক্ত পড়ছে, ভাই জানিস
ওই জায়গাটা এরকম হয়েছে, মানুষের মাথাটা ফেটে এই হয়ে গেছে, হাত মাত দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, পুরো রাস্তা অন্ধকার হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের স্যাটিসফ্যাকশনের ব্যাপারটায় না আসে ততক্ষণ পর্যন্ত মানুষ সন্তুষ্ট হয় না। এবার আমি যখন বলি যে আমি পাইনি, মানুষটা সন্তুষ্ট যে রাজ্য সরকার কিচ্ছু করেনি, উনি তখন বলা শুরু করে দিয়েছে যে হ্যাঁ এরকমই। এবার যখন আস্তে করে বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে সাপোর্টটা দিচ্ছেন এবং স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আমাকে সহযোগিতা করছেন, ওনার মুখটা না পাল্টে যায়। এটা আমি লক্ষ্য করেছি, বাস্তবিকভাবে এটা আমি লক্ষ্য করেছি। তো আমার কথা হচ্ছে ভাই আমাকে কেন দেবে, আমাকে কেন দেবে? আমি এমন কি করে নিলাম যে আমাকে দেওয়ার প্রশ্ন উঠেছে? আমি তো এমন কোনো কিছু করিনি। আমি জাস্ট আমার স্টেটটাকে, আমার কান্ট্রিটাকে একটা জায়গায় নিয়ে দাঁড় করাতে পেরেছি। এটাও কি আমার একার পক্ষে নয়, সবার জন্য। সবাই আমাকে মেন্টালি ভাবে সাপোর্ট করেছে, সবাই আমাকে ব্লেসিংস দিয়েছে, আমার হার্ড ওয়ার্ক আমাকে ওই জায়গাটায় নিয়ে দাঁড় করিয়েছে। এবং ওই জায়গাটার যে প্রাপ্তি, সেই প্রাপ্তিটা আজকে আমাকে মিনিস্টার স্যারের কাছে নিয়ে দাঁড় করাতে পেরেছে, আমার প্রাপ্তিটা আমাকে ডাইরেক্টর স্যারের সাথে বসাতে পেরেছে। এর বাইরে তো আর কিছু না। তো কাজটা তো আমারই করতে হচ্ছে। ওরা তো আমাকে সেরকম ভাবে আমাকে ফান্ড করে দিল, আমার যদি ক্যাপাবিলিটি না থাকে, আমার যদি সেই পোটেনশিয়াল না থাকে, আমি তো করতে পারবো না। আর আমাকে চাকরিটা দেবে, আমাকে অনেকে বলছে তোমাকে চাকরি দেয়নি। ভাই আমাকে চাকরিটা কেন দেবে? ভাই আমি সাইক্লিং করছি, আমি সরকারি কি জানি যে আমাকে চাকরিটা দেবে? এটা থাকে। তখন আমি ওদেরকে বলি দেখো, চাকরি যদি করার হতো আমি আমার মায়ের চাকরিটাই করতাম, যেটা নিয়ে আমাকে বাবা অনেকবার বলেছে, কিন্তু আমি করিনি। কারণ কথা হচ্ছে ওটা মায়ের চাকরি, মায়ের থেকে আমি পাবো, কিন্তু তাহলে আমি কোথায়, আমার জায়গাটা কোথায়? আমি তো পেলাম না। তাহলে তো সবাই বলবে হ্যাঁ তুই তো তোর মায়ের চাকরিটা পাইছস, আমরা দেখ এখনো ঘুরতেছি ইন্টারভিউ দিয়ে। তো ব্যাপারটা ওই রকম থাকে। তো ওই জন্য নিজেরা আমার একটা মানে সেলফ রেসপেক্ট ব্যাপারটা আমার মধ্যে প্রচন্ড। আমি ওই জন্য সহজে যাই না। আজকে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আমি যোগাযোগ করছি। কেন করছি? কারণটা হচ্ছে আমি দেখলাম করাটা খুব জরুরি। আমি যেই জায়গায় বাইরের স্টেটে কাজ করছি, বাইরের স্টেট তো বলতে ওয়েস্ট বেঙ্গলে বা বিভিন্ন কেরালা তামিলনাড়ুতে করছি, সেই জিনিসটা লাদাখেও করলাম। সেই জিনিসটা আমি আমার ত্রিপুরাতে করি। আমার ত্রিপুরাতে করাটা খুব দরকার, কারণ আজকে এটা একটা করিডোর হয়ে গেছে, ড্রাগসের করিডোর হয়ে গেছে। আমার প্রচুর সাইকেলিস্ট বন্ধু বান্ধবরা এসছে, আমাকে বললো ভাই ওখানে প্রচুর ছেলে মেয়ে ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এবার আমি কেন ড্রাগসের জন্য কাজ করতে যাব? আমার প্রয়োজন নেই কাজ করার। কিন্তু একটা সময় গিয়ে মনে পড়ে আমার লাইফের মধ্যে সীমিত কয়েকজন মানুষ ছাড়া আর কোনো মানুষ নেই। বাবা, ছোট বোন, মা আর আমার ছোট ভাই, ওরা ওদের মতন করে দাঁড়িয়ে গেছে। আমি আগামী দিনে যদি নাও থাকি, আমার ভাই আছে, আমার বোন আছে, আমি তো করতে পারি। এটারও একটা পরিবর্তন। এটার পিছনে একটা যদি ছোট্ট একটা গল্প বলি, আমি যখন এভারেস্ট বেস ক্যাম্প কমপ্লিট করে ফিরলাম, তার কিছুদিন পরে আমি একবার এসেছিলাম বাড়িতে। রাত্রিবেলা আমার বোন ডেকে বললো ভাত খেতে আসবে। আমি ভাত খেতে গেলাম, তার মাঝখানে একটা ছোট্ট একটা কথা বলে দিয়ে চলে গেছে ও, যেটা আমাকে অনেকটা ভাবিয়েছে। ও আমাকে বললো আমিও পড়তে যাব, আমিও হয়তো হায়ার স্টাডির জন্য বাইরে যাব, আমিও হয়তো কলেজে পড়বো। আমার সাথে যদি র্যাগিং হয়, আমার সাথেও যদি খারাপ কিছু হয়, তুই কি করতে পারবি? তোর কি ক্ষমতা আছে? সিম্পল দুটো কথা। ক্লাস 9-এ পড়তো, সিম্পল দুটো কথা বলেছে। আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে ও এই কথাগুলো বলছে। দ্যাট মিনস সোশ্যাল মিডিয়াটা তো খুব পাওয়ারফুল, এবং আজকের দিনে মিডিয়া এতটাই পাওয়ারফুল, ছোট থেকে ছোট জিনিসটাকেও সামনে তুলে দিচ্ছে। রাইট। আমি ভাবছি ও এই কথাটা বলে গেল, সাধারণ কথা বলে যায়নি, তুই কি করতে পারবি? আমার ক্ষমতা নেই ভাই, আমার লড়াই করার ক্ষমতা নেই। আমি সেদিনই প্ল্যান করলাম, মানে বেস ক্যাম্প কমপ্লিট করার পর আমি আবার জব জয়েন করতাম, আবার হয়তো প্রোডাকশনে জয়েন করতাম। আমি বললাম যে আমি আর করবো না, আর করবো না। আমি 5 বছরের জন্য নিজেকে ডেডিকেট করে দেবো পুরোপুরিভাবে। আচ্ছা, ফুল টাইম। ফুল টাইম মানে ফুল টাইম। আমি কোনো কিচ্ছু করব না। আমার যতটুকু সেভিংস বাকি আছে ওইটা আমি পুরো লাগিয়ে দেব। আমি প্রত্যেকটা স্কুলে যাব, প্রত্যেকটা কলেজে যাব, ওখানে গিয়ে কথা বলবো। আমি জানি না কি করে কথা বলতে হয়, আমি জানি না কি করে মানুষকে বোঝাতে হয়, কারণ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি যাব। দেন আমি প্ল্যান করলাম যে আগরতলা থেকে সিয়াচেন বেস ক্যাম্প কমপ্লিট করবো। অলরেডি ওটা প্ল্যান করা, এবং এটা
অনেক আগে থেকে আমার ডিসাইড করা ছিল যে ইন্ডিয়ান ডিফেন্সকে ডেডিকেট করবো, মিলিটারি অ্যান্ড প্যারামিলিটারিকে। দেন ওটার সাথেই অ্যাড করলাম আমাদের পশ্চিমবাংলায় যেটা ঘটে গেছে তিলোত্তমাটাকে। এবং আমি সব থেকে বেশি খুশি আরেকটা বিষয়ে, আমি যখন আগরতলা ব্যাক করি এবং আমি যখন দেখলাম যে রাত দখল পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় রাত দখলটা হচ্ছে, কেউর কোনো হেলদোল নেই। আমি তখন বললাম যে আমি বেরোবো, আমার সাইকেলটা নিয়েই বেরোবো। এবং আমি একটা পোস্ট করলাম যে রাত দখল হবে 11টার সময়, সবাই এসো। আমি জানতাম না রাস্তার মধ্যে সেই দিন আমার পুরো আগরতলা শহরের এতজন মহিলারা একসাথে আসবেন। এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে শুধুমাত্র ওখানকার জন্য কেউ এগিয়ে আসেনি, ওরা ওদের জন্য এগিয়ে এসছে। এবং এই কাজে আমাকে বিশেষভাবে যদি কেউ সহযোগিতা করে, ময়ূরী, তারপর আরজে অর্পণ আছে, অর্পণ, তারপর অঙ্গনা, আম্রপালি, আরজে আম্রপালি, তারপর পূজা, ওরা সবাই আমাকে সাপোর্ট করেছে এবং ওরা ওদের নিজের দায়িত্বে এত বড় কিছু একটা তৈরি করে ফেলেছে। মানুষ তো মানুষের জন্য বেরিয়েছে। আমি যখন এই রেভলিউশনটা দেখলাম না, যে ছোট্ট একটা ডাকে যদি এতজন মানুষ রাত্রিবেলা 11টার সময় বেরোতে পারে, ভাই আমি যদি একা বেরোই আমার পিছনে তো 1000 মানুষ বেরোবে। আমি একটা কথা আমার ওয়ালে পোস্ট করেছিলাম, একটা মানুষ হারায় 1000-এর ভেতরে, কিন্তু 1000 যখন একটাকে তুলে ধরে সে কোনোদিন হারায় না। আমি সেই একটা হতে চাই 1000-এর মাঝখানে। ওই লাইনটা লেখার পর না আমি নিজে স্ট্রেঞ্জ হয়ে যাই যে এটা আমি করতে পারবো কিনা। এখনো প্রতিনিয়ত আমি ভয় পাই, এখনো প্রতিনিয়ত আমি ভাবি যে আমি ভুল কিছু করছি না তো, কিন্তু পরক্ষণে মনে হয় যে হয়তো সঠিক হয়তো ভুল, সেটা মানুষ বিবেচনা করবে আমি কতটা ভুল কতটা সঠিক, কিন্তু আমি লেগে থাকবো। এই পুরো জার্নিতে সিয়াচেন বেস ক্যাম্পের পুরো কমপ্লিট করার পর আমার হাতে এখন যদি আমি অ্যাকাউন্ট চেক করি হার্ডলি 2 থেকে 2,500 টাকা আছে। আর এখন পর্যন্ত আমার 6 থেকে 7 লাখ টাকা নেই। আমি যদি সাধারণ রাইড করতাম 1 লাখ টাকায় আমার হয়ে যেত সব কিছু, কারণ যেহেতু আমি এগুলো সব ওয়ার্ল্ড রেকর্ড ব্যাপার, আর যেহেতু তোমার গিয়ার নিয়ে চলতে লাগছে, সবকিছুই করতে লাগছে, আর তার মধ্যে তুমি নিজেও যেহেতু একজন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার প্লাস ইন্টারন্যাশনাল বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, তো তুমি জানো প্রসেসটা কতটা লেন্দি এবং কতটা খরচ সাপেক্ষ। রেজিস্ট্রেশনেই কয়েক হাজার টাকা চলে যায়, আর ওখানে তো পারমিট থেকে শুরু করে সার্টিফিকেট ইস্যু করে অনেক কিছু যায়। তো ওই সব কিছুই আমার নিজের গেছে। তো তারপরেও আমি ত্রিপুরা স্পোর্টস ডিপার্টমেন্টকে একটা সাইডে ধন্যবাদ জানাতে চাই, কারণ ওরা একটা সময় যে টাইমটায় আমার খুবই প্রয়োজন ছিল সেই সময় আমাকে একটা প্রাইজ মানি দিয়েছিল। ওকে, আমি ডিমান্ড করেছিলাম, মানে ওদের কাছে আমি আবদার করেছিলাম যে আপনি আমাকে যদি পারেন 35,000 টাকা, কিন্তু স্পোর্টস ডিপার্টমেন্ট আমাকে 35,000 টাকা দেয়নি, তার পরিবর্তে আমাকে 50,000 টাকা দিয়েছিল। তো খারাপটা খারাপের জায়গায় থাকুক, ভালোটা আশা করি আমরা যদি দেখি সেটা অনেকটাই ভালো। আর সেই তুলনায় আমি আরেকটা জিনিসও বলবো যে আজকের দিনে ত্রিপুরার মধ্যে যেরকম ভাবে স্পোর্টসের ডেভেলপমেন্ট হচ্ছে বা ট্যুরিজমের ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা কিন্তু আজকে থেকে আগে ছিল না। ট্যুরিজম তো বেশ প্রচুর ডেভেলপ হচ্ছে, প্রচুর। মানে যেসব ওয়াটারফলস গুলো আজকে সামনে আসছে সেগুলো কিন্তু আজকে থেকে 5 বছর আগে কেউ জানতো না, নামও জানতো। সেগুলোর জিনিসটা একদম সহজতর হয়েছে এই কারণে, কারণ কি রাস্তাগুলো অনেক ডেভেলপ হয়েছে। তুমি ভাবো আগে এখান থেকে উদয়পুর যেতে বা সাবরুম যেতে কতটা সময় লাগতো, বিকজ আমি একটা সময় সাবরুমে জব করতাম, তখন আমার সাবরুমে যেতে যতটা সময় লাগতো আজকে তো তার অর্ধেক হয়ে গেছে। প্রচুর প্রচুর এই যে ডেভেলপমেন্ট, এটা অ্যাকচুয়ালি চোখে দেখার মতন। আমি মাঝখান থেকে তোমার ইয়েতে গেলাম ওমপির সাইডটা, এখন যদি যাও পুরো পাল্টে গেছে, রাস্তাটা এতটাই ডেভেলপড হয়ে গেছে, কারণ যে কোনো জায়গার ডেভেলপমেন্ট কিন্তু রাস্তার সাথেই। এবার রাস্তাটা বলছো দেখে আমি বললাম যে আমি তো অনেকটা ভেতরে ভেতরে ঢুকেছি, যে যে জায়গাগুলোতে যাওয়া যেত না সেই সব জায়গাগুলোতে এখন 2টো ভেহিকেল আরামসে যেতে পারবে। মানে 12 টায়ার বা 18 টায়ারের যে বড় লোডেড গাড়িগুলো, ওগুলো 2টো গাড়ি একসাথে যেতে পারবে, এতটাই বড় ডেভেলপ করা হয়েছে। এবং ওই জায়গাগুলো ডেভেলপ করার কারণে কি হলো, মানে ওখানকার যে মানুষগুলো ওরা এখানের সাথে কমিউনিকেট করতে পারছে এবং এখানকার মানুষরা ওখানে যেতে পারছে, ওখানের যে সৌন্দর্যটা সেটা আমরা দেখতে পাচ্ছি। আজকে ডুম্বুরটা সবাই
ফোকাসে আনলো, কিন্তু ডুম্বুরের পার্শ্ববর্তী জায়গার মধ্যে যে ওয়াটারফলস গুলো আছে সেগুলো কিন্তু সামনে আসছে। এক্স্যাক্টলি। রিজনটা কি? রিজনটা হচ্ছে কমিউনিকেশন, ডেভেলপমেন্ট। আর ডেভেলপমেন্টটা এটা বলবো না যে রোড কনস্ট্রাকশন ডেভেলপ করলেই একটা স্টেটের ডেভেলপমেন্ট হয়ে যায়। ডেভেলপমেন্টটা মাইন্ডের দিকে করতে, মনের দিকে, মানসিকভাবে ডেভেলপমেন্ট করাটা দরকার। তো যখন ওই জিনিসটা হয়ে যায় অটোমেটিকলি আমার স্টেট বেস্ট একটা জায়গায় চলে যাবে, যেটা আজকে হচ্ছে। আজকে ছোট ছোট যারা ক্রিয়েটার রয়েছেন, আমি ক্রিয়েটার সবাইকে বলছি না, যারা রিয়েলি এক গুড কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, তারা আমাদের সিটিটাকে যেরকম ভাবে ছোট ছোট ক্লিপসের মধ্যে দিয়ে ওটাকে প্রমো করছেন, ওটা অটোমেটিকলি গ্রো করছে। এবং ওই গ্রো আপটার জন্য বিভিন্ন জায়গায় ওই জিনিসটা ছড়াচ্ছে। রাশিয়ার কোনো সাইকেলিস্ট আজকে আগরতলায় ঢুকছে, জার্মানির সাইকেলিস্ট আগরতলায় ঢুকছে, ওখানকার বাইকাররা এখানে ঢুকছে। রিজনটা কি? জিনিসটা প্রমোট হচ্ছে তাই। তো আমি বলবো যে ওখানে অন্যান্য যে রিলস ক্রিয়েটাররা রয়েছেন ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে আমরা ধরি না। কারণ কোনো একটা জায়গায় যদি একটা ফুলের বাগান থাকে, ফুলগুলোকে দেখা যায়, কিন্তু তার সাথে আগাছাগুলো থাকে, সে আগাছাগুলোকে আমরা অনেক সময় ব্যবহার করি, কেটে দিই, ফেলে দিই, ওটা মরে পচে ওটা সার হয়ে যে নতুন ফুলগুলো থাকে সেটা আরো বেশি ফুটতে থাকে। তো ওগুলোকে ওই সাইডে থাকুক। যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে ওরা এই জিনিসটাকে আরো বেশি প্রমোট করছে। তো আমি চাইছি এই জিনিসটা হোক। আর এবার কথা প্রসঙ্গে যেহেতু আমার সেভিংসটা আসছি, আমার টোটাল সেভিংসটা শেষ। এখন যে জিনিসটা চলছে, আমি আগামী সেপ্টেম্বরে আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্প করবো। এবার এটা করবো আমার ইন্ডিয়াতে। এটা খরচ অনেকটাই কম, ওই জন্য এটাকে আমার টার্গেট করা। এবার এটা আপাতত একটু হাইড রাখছি, তারপরে বলছি এতদিন পর্যন্ত বেস ক্যাম্প করলাম, এবার পর্বতের চূড়া পর্যন্ত যাব। আচ্ছা, যেটা বিশ্বের মধ্যে প্রথম বারের মতন হতে চলেছে, এবং সাইকেল নিয়ে। এবার ওখান থেকে টার্গেট আছে মারাত্মক লেভেলের। অক্সিজেন লেভেল তো খুবই কম, 6000 মিটার মানে খুবই কম, নেই। এবার আমার টার্গেট রয়েছে 6000 মিটার থেকে ডাউনফল করব পুরো সাইকেলে, এবং ওটা আমি রেকর্ড করতে চাই। কারণ হচ্ছে স্টোন পিনাকল তো ওখানে আছে, যার কারণে আমার টায়ারটাকে আমি কাস্টমাইজ করছি। অনেক সিনিয়র সাইকেলিস্টরা আছেন, অনেক মাউন্টেনার আছেন, এবং আলট্রা লেভেলের যারা সাইকেলিস্টরা আছে তাদের সাথে আমার রেগুলার কথাবার্তা চলে যে সাইকেলটাকে কিরকম কি মডিফাই করা যেতে পারে, বা টায়ারটাকে, বিশেষ করে টায়ারটাকে কি করে মডিফাই করব। কারণ যখন স্টোন পিনাকল বা স্টোন চিপস পড়বে ওটা পাঞ্চার হবেই। তো ওটাকে কি করে এড়ানো যেতে পারে। এবং আমি যেহেতু 6000 মিটার থেকে ডাইরেক্ট ডাউন ফল করব, তো স্পিড অনেকটাই বাড়বে। তো ওই জিনিসটা আমার একটা টার্গেট রয়েছে। কারণ আমি মৃত্যুকে আর ভয় পাই না, সত্যি কথা বলতে গেলে মৃত্যুকে আর ভয় পাই না। আর আমার যে জমা পুঁজি ও পুরোপুরি শেষ। আমাকে কেউ যদি বলে যে এখন দে, আমার কাছে কিছু নেই। আমার কাছে আমার সম্বল যদি কিছু হয়, সেটা আমার একটা মোবাইল, আমার টেন্ট, আমার রান্না করার স্টোভ, আমার হাঁড়ি পাতিল। তো তুমি যখন এই ইসের মধ্যে যখন থাকো, যেমন অন্নপূর্ণা বেস ক্যাম্পে গেলে বাইরে, রান্না বান্না গুলো কি নিজেই করছো? মানে এগুলো কি সব নিজে ক্যারি করো? কারণ হচ্ছে বাজারহাট কি ওই রাস্তা থেকে বাকেট থেকে নিয়ে নেওয়া? হ্যাঁ, দেখো অন্নপূর্ণা সাইডের মধ্যে একটা জিনিসের সুবিধা হচ্ছে কি, ওখানে যাওয়ার পর না সবার কিউরিওসিটি জন্মে গেছে। আচ্ছা, যে সাইকেল, হ্যাঁ, ওখানে ঢোকার পর না আমি ভিডিওগুলোতে দেখলাম যে ওরা তোমাকে যথেষ্ট হেল্প করছে। হ্যাঁ, কারণ আর একটা জিনিস হচ্ছে সাইকেলটা যখন দেখেছে সবাই অবাক হয়ে যাচ্ছে। সব থেকে বেশি অবাক হচ্ছে গাধাগুলো, খচ্চরগুলো। আচ্ছা, মানে ওটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি একটা গাধার চেহারা আমি ভুলবো না, খুবই মিষ্টি চেহারা, যেতেও পেয়েছি আসতেও পেয়েছি। ওটা আমাকে দেখে দাঁড়িয়ে আছে, আমি ওকে দেখে দাঁড়িয়ে আছি। আমি ওকে বলছি তুই যা, ও মাথার দিকে তাকিয়ে আছে। আমি বলছি যা, কিছু হবে না। ও বিন্দাস চলে গেছে। এবার ও যখন গেছে ওর পিছনে বাকি 10টা গাধা নেমে চলে গেছে, মানে দ্যাট মিনস ও লিডার। এবার ওরা মাল নিয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ওখানের যে কেয়ারটেকার গুলো, ওরা আমাকে বললো যে গাধাটা কোনোদিন সাইকেল দেখিনি, ওই জন্য সাইকেলটাকে দেখে ভয় পাচ্ছে, ও যাবে কি যাবে না। দুটো ঘোড়া তো সাইকেল থেকে পালিয়ে গেছে। ওর পিছনে কোরিয়ার দুটো টুরিস্ট ছিল, ও টুরিস্টকে নিয়ে পালিয়েছে। আচ্ছা, ওটা কখন। আর ওখানে সাপোর্ট, প্রচন্ড সাপোর্ট পেয়েছি। আর যখনই শুনেছে যে ত্রিপুরার মতন একটা খুবই ছোট একটা রাজ্য থেকে এবং ইন্ডিয়া থেকে, ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করেছে। আর খাবার দাবার রান্না করা হয়েছে আমার প্রতিনিয়ত, বিউটান গ্যাস থাকতো।
চেষ্টা করতাম যতটা গ্যাস কম ইউজ করা যায়, লাকড়ি জোগাড় করতাম, ওটা দিয়ে আমার করা হতো। কারণ ওপরে কি পরিস্থিতি আমি জানি না, তো আমার কাছে একটা ক্যান সবসময় ব্যাকআপ রাখতাম। আর পাওয়ার ব্যাংক থাকতো না মোবাইল চার্জ? পাওয়ার ব্যাংকের মধ্যে যদি বলো, আমার কাছে 70,000 পাওয়ার ব্যাংক আমি ইউজ করেছিলাম। আর পাওয়ার ব্যাংক 70,000 এর মধ্যেও যদি বলো 10,000 ইউজ করেছিলাম লাইটের জন্য, ওটা সবসময় একটা স্টক রাখতাম। 30,000টা আমার সবসময় আপ অ্যান্ড ডাউন করা হতো ইউজের জন্য, আর একটা ব্যাকআপ থাকতো। কারণ ওখানে মোবাইল চার্জ করতে গেলে তোমাকে 200 টাকা দিতে হবে মোবাইল চার্জ। পাওয়ার ব্যাংক চার্জ যদি চার্জ করো তাহলে 300 থেকে 500 রুপিস দিতে হবে। আর আমি বেঁচে গেছি কেন, আমার হচ্ছে সোলার প্যানেল ছিল। আমি সোলার প্যানেলের যে পয়েন্টটা থাকে ওটাকে কেটে দিলাম, কেটে দিয়ে মোবাইলের যে কানেক্টরটা থাকে ওটাকে কানেক্ট করে পাওয়ার ব্যাংকে কানেক্ট করে দিলাম। এবার সারাদিন ওটা চার্জ হচ্ছে, আর মোটামুটি যা চার্জ হয় আমার একদিন চলে যায়। বুঝতে পেরেছি। তো ওই জিনিসটার কারণে আমার কোনো জায়গায় মোবাইল চার্জ করতে হয়নি বা ব্যাকআপ নিতে হয়নি। আর খাবার দাবারের মধ্যে আমার ম্যাক্সিমামই আমি বয়েল করতাম, কারণ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। যত বেশি তুমি হাই অ্যালটিটিউডে যাবে তত বেশি তোমার হজম শক্তি কমতে থাকবে, এবং তোমার গ্যাস হওয়ার একটা চান্সেস থাকবে, লুজ মোশন হওয়ার একটা চান্সেস থাকে, তারপর ডাইজেস্ট হবে না ঠিকঠাকভাবে। তো বয়েলটা যদি হয় জাস্ট নর্মাল একটা নামে মাত্র নুন দিয়ে, ওটা তুমি ইজিলি খেয়ে নিলে ওটা তোমার প্রবলেম করবে না। এবং প্রচুর জল খেতে হয়। জলটা কি হচ্ছে, জলটা আমি ঝর্ণা থেকে কালেক্ট করছি, আর যখন যেই পয়েন্টে থাকছি সেই পয়েন্টের মধ্যে একটা নল থাকছে, ওই নলটা নিয়ে আমি পেয়ে যাচ্ছি। এবার মিনারেল ওয়াটার যখন আমি কিনতে যাব 100 টাকা খরচা করতে হবে 1 লিটার, 200 টাকা খরচা করতে হবে 1 লিটার। যত বেশি উপরের দিকে যাবো তত বেশি খরচা। 20 টাকার নুডলসের প্যাকেটটা তুমি যখন উপরে যাবে, ওই 20 টাকার নুডলসের প্যাকেটটা 150 টাকা থেকে 200 টাকা হয়ে যাবে। সেখানে যদি আমি আমার আগরতলার মতন ঝামেলা করি যে আপনি 20 টাকার স্টিংটাকে কেন 25 টাকা নিচ্ছেন, তাহলে তোমার না খেয়ে মরতে হবে। কারণ উনি 20 টাকারটা 25 টাকা নিচ্ছেন না, উনি 20 টাকারটা 200 টাকা নিচ্ছেন। তো ওখানে তুমি যদি কথা বলো তাহলে হবে না, কারণ ওখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটাই হচ্ছে হয় পোর্টার আর নয়তো গাধায় করে নিয়ে যেতে হবে। আর পোর্টার প্রত্যেক কিলো 80 টাকা করে নেয়। আচ্ছা, একটা পোর্টার প্রত্যেক কিলো 80 টাকা করে নেয়। এবার 80 টাকা করে যে যতটা বেশি উঠবে এটার টাকাটা বাড়তে থাকবে। এবার স্বাভাবিকভাবে তোমার বিস্কিটের প্যাকেটের দামটাও সেরকম বেড়ে যায়। তো ওখানে পাওয়া সবই যাবে, কস্ট হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, একটা ফেভিকুইক দাম হচ্ছে 30 টাকা, আমি 200 টাকা দিয়ে কিনেছি। কিছু করার নেই আমার, কারণ জলে তারপর স্টোন ডাস্টে জুতোর পুরো এক সাইড উড়ে গেছে, মানে পুরো এমনভাবে ছিঁড়েছে, মানে এটাকে আর চালানোর মতন নয়। তারপরেও আমি ওটাকে ফেভিকুইক দিয়ে করতে হয়েছে। আমি একটা ডিম কিনেছি, আমার এখনো মনে থাকবে, আমি এখনো ডিম দেখলে পরে আমি ভাবি যে ভাই আমি 80 টাকা দামের একটা ডিম খেয়েছি। আমি 80 টাকা দামের একটা ডিম খেয়েছি, একটা ডিম 80 টাকা। আলু সেদ্ধ খাবে 300 টাকা, একটা অমলেট 400 টাকা। তো ব্যাপারটা পুরোপুরি একটা কমার্শিয়াল হাই প্রোফাইল হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমি প্রেফার করলাম নিজে রান্না করাটা, কারণ আমি ভাই একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার পক্ষে রয়্যাল ভাবে ক্লাসিক ভাবে থাকাটা পসিবল নয়। আমাকে জায়গাটা বানাতে হবে, কিন্তু নিজের সীমিত জায়গার মধ্যে। তো ওই জন্য আমি নিচে থেকে 3 কেজি চাল, আলু 2 কেজি, আর মোটামুটি অ্যাসেসরিজ নুডলস ফুডলস যেগুলো ছিল ওগুলো তুলে নিলাম। এবার সাইকেলটা ভারী হয়ে গেছে। চোমরঙের আগে জিনুয়া বলে একটা জায়গা আছে, ওখানের হোটেলটাতে আমার কথা হয়েছিল, ভালো, খুবই ভালো। প্রথম দিন ভাতটা খেলাম, 700 টাকা বিল হয়েছে। আমাকে বললো যে তোমার 700 টাকা দিতে হবে না, তুমি 300 টাকা দাও। লাগেজ কি করলাম, ওখানে রেখে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, অর্ধেক লাগেজ ওখানে রেখে দিলাম, যা যা লাগে সবকিছু রেখে দিয়ে শুধু টেন্ট, স্লিপিং ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। ওকে, কারণ আমি এতগুলো লাগেজ নিয়ে যেতে পারবো না। চোমরং ঠিক আছে, সিনুয়া, লোয়ার সিনুয়া পর্যন্ত তো নেমে গেলাম। এবার আপার সিনুয়াতে ওঠার পর থেকে শুরু হয়েছে স্ট্রাগল। যত উঠছি তত বেশি হাঁপাচ্ছি, কারণ মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার রাস্তাটার মধ্যে তুমি ডিফিকাল্ট জোন পাবে শুধু মঞ্জো, তারপর তাকসিন্ডু, ওই জায়গাগুলোতে কিছু কিছু ডিফিকাল্টি পাবে, কারণ তোমাকে নামতে হবে আবার সিঁড়ি বেয়ে উঠতে হবে। বাকি জায়গা তুমি নর্মাল যেরকম আমাদের ক্ষেতের রাস্তা হয় বা টিলা জমির যে রাস্তাগুলো হয় ওই রকম রাস্তা। তো ওখানে তুমি সাইকেল আরামসে লো গিয়ারে তুমি চালাতে পারবে।
শুধু সিঁড়িগুলোতে তুমি ক্যারি করতে হচ্ছে। কিন্তু অন্নপূর্ণা বেস ক্যাম্পের যে রাস্তাটা, ওই রাস্তাটা সম্পূর্ণরূপে সিঁড়ি। তোমার নিচ থেকে এখান পর্যন্ত যেরকম সিঁড়িগুলো স্টেপগুলো বানানো, ওখানেও সেম ভাবে। এবার কিছু স্টেপ আছে 1 ফুটের ডিস্টেন্স, কিছু স্টেপ আছে 1.5 ফুটের ডিস্টেন্স। ওগুলো তো ন্যাচারালি বানানো, পাথর কেটে কেটে সেরকম ভাবে বানানো। তো ওই জায়গাগুলোতে সাইকেল নিয়ে ঢোকাটা খুব চাপ। আর আমার বর্তমান যে সাইকেলটা, দেখো আমার একটা দামি সাইকেল কেনার এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ক্ষমতা নেই। ক্ষমতা এই কারণে নেই কারণ আমার মাউন্ট এভারেস্টের মধ্যে আমার অনেক চলে গেছে, আমার যা সেভিংস ছিল অনেকটাই বেরিয়ে গেছে। এখানেও কিছু কিছু রেজিস্ট্রেশন বাবদ বেরিয়ে গেছে। তো আমি একটা লাইট ওয়েট সাইকেল আমার পক্ষে সম্ভব নয়। আর আমি যেহেতু ট্রাভেল বলতে 10 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার ট্রাভেল করছি না, আমি হাজার হাজার কিলোমিটার ট্রাভেল করছি। তো ওখানে আমার কার্বন ফাইবার ইউজ করা পসিবল নয়, কারণ কার্বন ফাইবার শুধুমাত্র সিঙ্গেল ওয়েতে তুমি যদি ট্রাভেল করো সেটার জন্য খুবই ফ্লেক্সিবল, এবং ওটা যদি একটু 19 বা 20 হয়, ওয়েটের মানে ওজনের যদি একটু উল্টো পাল্টা হয়, ভেঙে যেতে পারে। তো যার কারণে আমাকে অ্যালুমিনিয়াম অ্যালয় বা আয়রন সাইকেল ইউজ করতে হয়। এবার সেরকম ভাবে আমার এই সাইকেলটা, এটার ওয়েট 21.5 কিলো। এবার 21.5 কিলো প্লাস আমার 10 কিলো ওয়েট, মোটামুটি আরো বাড়লো। এবার অ্যালটিটিউড যতটা বেশি ওপরের দিকে যাবে, 1 কিলো সমান 10 কিলো আরামসে স্টার্ট হবে। ব্যাম্বো পর্যন্ত সাইকেলের একরকম ওয়েট ছিল, ব্যাম্বোটা যখন ক্রস করে হিমালয়ের দিকে গেলাম, এবার ওয়েট বাড়া স্টার্ট হয়ে গেছে। হিমালয়া থেকে দেওরালিতে গিয়ে সাইকেল আর ক্যারি করা যাচ্ছে না। এটা অন্য কোনো কিছু জন্য নয়, ওটা একমাত্র অ্যালটিটিউডের জন্য, ওজন প্রচন্ড বেরিয়ে গেছে। আর একটা জায়গায় গিয়ে আমার এখনো মনে হচ্ছে আমি হিমালয়াতে ক্যাম্প করে আছি, মোটামুটি 4টার সময় ঢুকলাম হিমালয়া একটা জায়গার নাম। হিমালয়াতে বৃষ্টি হচ্ছে, আমি টেন্ট ফেন্ট লাগিয়ে সাইকেল টাইকেল রেখে, পকেটে ক্যাশ ছিল, বাকিটা ওখানে রেখে দিয়ে বেরিয়ে গেলাম। ওখান থেকে আমি ফার্স্টে গেলাম দোবান, ব্যাম্বো, শিনুয়া। আমি শিনুয়াতে গেলাম হেঁটে, হিমালয় থেকে নিচের দিকে গেলাম। শিনুয়া থেকে নুডলসের প্যাকেট নিলাম, নুডলসের প্যাকেট 6টা কি 8টা নিলাম, নিয়ে ওখান থেকে হেঁটে আবার হিমালয়ে যাচ্ছে। মানে ট্রেকাররা পয়েন্টটাকে আলাদা আলাদা করে, আমি সেটা 4টার সময় হিমালয় থেকে বেরোলাম, শিনুয়াতে ঢুকলাম, শিনুয়াতে ঢুকে রাত্রিবেলা 8টার মধ্যে আমি আবার হিমালয়ে ঢুকলাম। মানে এরকম ভাবে আমি রাইড করলাম। তার আগে কিন্তু আমি অলরেডি তোমার ব্যাম্বু থেকে জার্নি স্টার্ট করে দোবান থেকে হিমালয় পর্যন্ত গেলাম, কোনো কিছুর জন্য নয়। হিমালয়াতে একটা নুডলসের প্যাকেট 200 টাকা করে বিক্রি হচ্ছে। আচ্ছা। আর আমি নিচে দেখে এলাম একটা নুডলসের প্যাকেট 30 টাকা বিক্রি হচ্ছে। তো আমি আবার 200 টাকা দিয়ে যদি 2টো প্যাকেট কিনি, আমার 400 টাকা নেই, 400 টাকা শেষ। এবার হিসাব করলাম, আমি কষ্ট করে যদি নিচে যাই, আবার যদি চলে আসি, রাস্তাটা তো ক্লিন রাস্তা, অন্ধকার হোক না কি হবে, সাহসটা এত বড় সাহস নিয়ে চলে গেলাম। এবার যখন আসছি, হাতের যে লাঠিটা ওটা হঠাৎ করে ভেঙে গেছে। এবার হাতের মধ্যে নুডলস, আমার হাতের মোবাইল পকেটে নুডলসের প্যাকেট, আর আমার যে লাইটটা, সাইকেলের মধ্যে যে লাইটটা লাগানো থাকে ওই লাইটটা, প্লাস সাথে আমি আবার পাওয়ার ব্যাংকটা নিয়ে এসেছি, কারণ লাইটের চার্জ যদি শেষ হয়ে যায়, পাওয়ার ব্যাংকে কানেক্ট করে আবার লাইট লাগাবো। আমি দোবানটা ক্রস করলাম, তারপর থেকে না আমার পুরো জীবন পাল্টে দিয়েছে। মানে আমি দেখছি অন্ধকার হচ্ছে, দৌড়ে 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 হাঁপিয়ে হাঁপিয়ে উঠছি, মানে আমার জল খাওয়ার তৃষ্ণাও হচ্ছে, কিন্তু আমি জল খাচ্ছি না, আমি কন্টিনিউ উঠে যাচ্ছি। এক জায়গায় ঝর্ণা পেলাম, জলটা খেয়ে আবার দৌড় শুরু করলাম। মানে আমি নর্মাল ট্রেক করছি, আমি দৌড়াচ্ছি, কারণ আমাকে তাড়াতাড়ি গিয়ে ঢুকতে হবে। আর ওখানে যাওয়ার পর হিমালয়ার আগে ঢোকার মোটামুটি 1 ঘন্টা আগে থেকে রাস্তা গোলানো স্টার্ট হয়েছে। আচ্ছা। এটা এতটাই অন্ধকার, এতটাই জঙ্গলি জায়গা, দিনের বেলায় খুবই সুন্দর জায়গা, রাতের বেলা কি ওটা বুঝতেও পারবে না। আমার একটা ছবি দেখবে, প্রোফাইলে দিয়েছিলাম, এটা শিব মন্দিরের ছবি, পাহাড়ের একটা মাঝখানে। ওটার 400 মিটার আগে থেকে তুমি ইনভিজিবল কিছু জিনিস ফিল করা স্টার্ট করবে। আচ্ছা। তোমার পুরো বডি গরম হবে, ভার হবে, তুমি চলতে পারবে না ওই জায়গাটায়। অ্যান্ড প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমার মনে হবে যে তোমার পিছন দিকে তোমাকে কেউ ফলো করছে। অ্যান্ড ইটস আ ডার্ক রিয়েলিটি। তুমি লাইটটা অফ করবে, তুমি তোমার নিজের হাতটা দেখতে পাবে না। আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে জাস্ট এটাই মানে ফিল করছি যে আমাকে যেতে হবে। আমি লাইট অন করলাম,
লাইট অন করে পুরো দিকটা দেখছি, আর আমার লাইটের মধ্যে হর্ন ছিল, কন্টিনিউ হর্ন দিতে দিতে গেছি। আচ্ছা আচ্ছা। এবার যখন আমি মন্দিরটার ঠিক কিছুটা আগে, তখন একদল ট্রেকার আসছে, মোটামুটি 7টা বাজে, ওরা একসাথে 10 থেকে 12 জন আছে, এবং আমাকে বলছে যে আপনি একা? আমি বলছি হ্যাঁ। বলছে খুব সাবধানে যাবে, কারণ ওখানে 2জন গাইড সামনে, 2জন গাইড পেছনে, 2জন গাইড মিডলে, মাঝখানে ট্রাভেলাররা। আমাকে বলছে জায়গাটা খুবই সেফ, কিন্তু রাতের বেলা সেফ না, রাতের বেলা এখানে যা খুশি হতে পারে, কোনো ট্রাভেলার উইদাউট গাইড ওই রাস্তায় যায় না, এবং কেউ কাউকে যেতে দেয় না, মানে জায়গাটা এরকম। আমি মন্দিরটাও যখন দেখলাম যে মন্দিরটা চলে এসেছি, মন্দিরটা পর্যন্ত চলে আসার পর আমার আরো টেনশন বেড়ে গেছে, কারণ এবার তো আমাকে আপ উঠতে হবে, এবার তো আমি আর দৌড়াতে পারবো না। আর আপগুলো যেই সে আপ নয়, একসাথে মিনিমাম 60টা 70টা সিঁড়ি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার ওটা কমপ্লিট করবে, করার পর আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হবে, দেন আবার তোমাকে 25 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে তুমি আবার ওপরের দিকে উঠবে, উঠে আবার ডাউন নামবে। তো ওই জায়গাটাতে তোমাকে গোলাতেই হবে। দেন ওই জায়গাগুলো কমপ্লিট করার পর যখন আমি অনেক দৌড়ে দৌড়ে হাঁপিয়ে হাঁপিয়ে গেলাম, দূর থেকে শুধু হিমালয়ার লাইটগুলো দেখেছি, দেন আমি বললাম রিল্যাক্স। কিন্তু এবার ওই লাইট দেখলাম, ওই লাইট পর্যন্ত যেতে আমার 8 ঘন্টা লেগে গেছে। আচ্ছা। জাস্ট মানুষ একটা জিনিস বলে না যে তুমি হাজারো অন্ধকারের মাঝখানে থাকো, জাস্ট একটা আলোর শিখা যথেষ্ট তোমাকে সেই জায়গায় যাওয়ার জন্য। মানে আমিও সেরকমই পরিস্থিতিতে ছিলাম, যে লাইটটা দেখে আমার কাছে আবার স্পিরিটটা এলো যে আমি আবার যেতে পারবো, আমি চলে এসেছি, আর বেশি দূর নেই। এবার রাত্রিবেলা তো তুমি বুঝতে পারছো না কত কিলোমিটার যাচ্ছ, আর রাত্রিবেলা তুমি যদি একটা ভুল স্টেপও নাও, তুমি ওখান থেকে বেরোতে পারবে না। কারণ দিনের বেলা জায়গাটা খুবই সুন্দর, তুমি রোডোডেনড্রনের ফুল দেখছো, জায়গা দেখছো, অনেকগুলো পাইন গাছ দেখছো, ওয়াটারফল দেখছো, কিন্তু রাত্রিবেলা কি দেখবে? রাত্রিবেলা কিছু দেখছো না। ঠিক, ইভেন তুমি মুন লাইটটা পর্যন্ত দেখতে পাবে না, পুরো তো জঙ্গলে ঘেরা। এবার যখনই ওই জায়গাটা ক্রস করে হিমালয়ে গেলাম, রিল্যাক্স। এবার ওখান থেকে পরের দিন গেলাম মাছাপুছরের দিকে। এবার যেই রাস্তাটা যায়, মানে দেউরালি হয়ে যে রাস্তাটা ক্রস করার পর যে রাস্তাটা যায়, ওই রাস্তাটা পাল্টে দিয়েছে। ভালো একটা রাস্তা ছিল, যে রাস্তাটাতে তুমি 2 ঘন্টা যেতে পারবে, ওই রাস্তাটা পাল্টানোর কারণ হচ্ছে অ্যাভালাঞ্চের জন্য, স্নো অ্যাভালাঞ্চ হয়েছে, রাস্তাটা পুরোপুরি শেষ। এবার জঙ্গলের মাঝখান থেকে ওটাকে বানানো হয়েছে, প্রত্যেকটা গাছের মধ্যে একটা করে মার্ক করা, ওই মার্কে মার্কে তোমাকে যেতে হবে। এবার যত যাচ্ছি তত বেশি হাঁপাচ্ছি, কারণ এবার অক্সিজেন লেভেল আস্তে আস্তে কমছে, আর ডিফিকাল্টি জোনটা বাড়ছে। মাছাপুছরে পৌঁছাই মোটামুটি বিকেলবেলা 4টা 4:30 নাগাদ। 2টোর সময় আমি এক জায়গায় আটকে যাই বৃষ্টির জন্য। আবার সাইকেলটাকে নিয়ে টানছি, প্রচণ্ড বৃষ্টি, কারণ 2টোর মধ্যে আমি কোনো ঢুকতে পারিনি। আমার টার্গেট ছিল 2টোর মধ্যে ঢুকে যাবো, কিন্তু ঢোকা যায় সম্ভব হয়নি, কারণ হচ্ছে রাস্তাগুলোর জন্য। আর এতটাই ডিফিকাল্ট রাস্তা যে সাইকেলটা নিয়ে পৌঁছানো কোনোভাবেই পসিবল হচ্ছিল না। একটা সময় যখন মুষলধারে বৃষ্টি শুরু হয়, আমি যাবো কি করে, দাঁড়াবো কি করে আমি জানি না, কারণ তোমার পুরো বডিটা তুমি শুকিয়ে রেখেছো, কিন্তু হাতগুলো তো ভিজছে। এবার হাতগুলো অটোমেটিকলি এরকম ভাবে ক্র্যাম্প হচ্ছে, আর টেম্পারেচার হচ্ছে -2, তার মধ্যে মাঝখানে মাঝখানে স্নোফল হচ্ছে, ঠান্ডাটাকে আরো বেশি বাড়িয়ে দিল। এবার বাড়ানোটা কত বাড়ালো? মোটামুটি -10। এবার আমি সাইকেলটাকে এখানে রেখে দিয়ে আমি উপরের দিকে উঠে সোজা দৌড় দিলাম, যতটা দৌড়ানো যায় বৃষ্টির মধ্যে। ওখানে গিয়ে একটা দেখলাম যে একটা হোমস্টে আছে। ভাই, হোমস্টেটাতে যেতে গেলে আমাকে সিঁড়ি টপকাতে হবে, এটা আমার দম নেই শরীরের মধ্যে। এবার তারপরেও কষ্ট করে কোনো মতে গেলাম, গিয়ে বললাম যে মুঝে থোড়া সা হট ওয়াটার দো না, মেরা হাত প্রবলেম কর রা। ও আমার হাত দেখে বলে দিল, ভাইয়া জলদি পানি মে হাত দো। আমি হাতটা দিলাম, দিয়ে বসে আছি। ও আমাকে বলছে और ज़्यादा देर होता तुम्हारा हाथ ना धीरे धीरे খারাপ হোনা শুরু হতা। আমি তখন বুঝতে পারলাম যে ফ্রস্ট ব্রাইটের লক্ষণটা কি হয়, মানে সিমটমসটা কি, ওটা আমি বুঝতে পারলাম। কারণ আস্তে আস্তে আঙুলগুলো মোটা মানে ফুলতে শুরু করেছিল, তো গরম জলটাতে দেওয়াতে গিয়েছে, আস্তে আস্তে সেন্সটা এসছে। এবার সন্ধেবেলায় গিয়ে, মানে সন্ধে হয়নি, মোটামুটি ওই ধরো 1 ঘন্টা বৃষ্টি হয়েছিল, 4টার দিকে আমি আবার নামলাম, নেমে সাইকেলটাকে আবার নিয়ে উপরে উঠলাম। দেন ওখান থেকে আমি ভিডিও পোস্ট করলাম যে আজকে এই মুহূর্তে আমি মাঝাপুছড়াটা কমপ্লিট করলাম, সাইকেলটা ওখানে রাখা। এবার পরের দিন রাত্রিবেলা ঘুমালাম, পরের দিন গিয়ে দেখলাম ভাই সাইকেল চালানো যাবে, চালাবো, এত উপরে চালানো যাবে, মানে চালাবো। সিঙ্গেল গিয়ারে চালানো স্টার্ট করলাম।
এবার কিছু কিছু জায়গায় স্টেপস রয়েছে, ওগুলোকে ক্রস করে দিয়ে আবার চালালাম, গিয়ে ওপর পর্যন্ত গিয়ে পৌঁছালাম। এবার পৌঁছানোর পর মনে হলো যে না, রিলিফ, এবার কমপ্লিট হয়েছে। ওটা কমপ্লিট করার পর মাছা পুছারাতে আবার ব্যাক করলাম। আমি সকালবেলা 11টার সময় কমপ্লিট করলাম ওটা। 11টার সময় কমপ্লিট করে আমি সাইড ফাইডগুলো ঘুরলাম, ভাবলাম ভিডিও বানাবো। কি আর কি ভিডিও বানাবো, আমাকে 10 মিনিট সময় দিয়েছে। আচ্ছা, 10 মিনিট সময়ের মধ্যে আমি জায়গাটা ঘুরতে পারলাম। 10 মিনিটের মধ্যে পুরো জায়গা অন্ধকার হয়ে গেছে, পুরো হেজি হয়ে গেল, পুরো মেঘে ডেকে গেল। আমি বললাম যে আমি যদি দাঁড়াই ঠান্ডায় মরে যাব, বৃষ্টি হবে, আমার জ্যাকেট পুরো ভিজে যাবে, কারণ আমি কিচ্ছু নিয়ে আসিনি। পুরো ক্লিন ওয়েদার, মানে এতটাই ক্লিন, তোমার ওয়েদার প্রেডিক্ট করতে পারবে না, কিচ্ছু করার মতন সুবিধা নেই। আমি নামার পর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম যে উপর কেউ একজন আছে, যদি না থাকে তাহলে আমাকে বাড়ি মানে রুম পর্যন্ত আসার ক্ষমতা দিত না, বা জায়গাটা এতটা সেফ থাকতো না। আমি ওই দিন সারা দিন পরে ঘুমালাম। ওঠার পর ওই দিন ফিশ টেল, যেটা তোমার মাছা পুচুরের মেন টপ, ফিশ টেল, অন্নপূর্ণা, ওইদিকে অন্নপূর্ণার যে সার্কিটের অন্যান্য যে টপগুলো থাকে, পুরো টপ ক্লিন দেখা যাচ্ছে। মানে ওই দিনই যদি আমি ব্যাক করে চলে আসতাম আমি কিছু দেখতাম না। পরের দিন আমি সবগুলোকে দেখতে পেয়েছি, এবং যেখানটাতে ছিলাম ওখান থেকে পুরো সারাউন্ডিং দেখা যায়। এবং একমাত্র ওটাই একটা পয়েন্ট, একটাই হোমস্টে ওটা, যেখান থেকে সবগুলো দেখা যায়। অ্যান্ড আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে পৃথিবীর প্রথম যেটা মাউন্টেন বেস মাউন্ট এভারেস্ট, আর 10তম যেটা অন্নপূর্ণা কমপ্লিট হয়ে গেছে। ওখান থেকে আসার পথেই আমি প্ল্যান করতে করতে এলাম যে এবার ত্রিপুরাতে বিভিন্ন স্কুলগুলিতে নো সুইসাইড নিয়ে আমি কাজ করব, ড্রাগস নিয়ে কাজ করব, সেই সাথে আরও যদি কিছু সোশ্যাল কোনো মেসেজ থাকে সেটা নিয়ে আমি কাজ করব। অ্যান্ড যেহেতু ওটা আমার বোনের জন্য বেরোনো, তো এটা আমি অফ করব না। এটা যেহেতু আমার একটা জার্নির মাঝখানেই ছিল, আমি ওটা কমপ্লিট করে এলাম, কারণ মাঝখানে মাধ্যমিক পরীক্ষা ছিল, তো স্কুলটা বন্ধ। তো ওই বন্ধ সময়ের মধ্যে তো আমার ঘুরে লাভ হবে না। আমি এটা ডিক্লেয়ার করেছিলাম যে আমি আগরতলা থেকে প্যারিস যাচ্ছি, তো ওই সময়টুকু তো আমি কেন লস করব, আমি ওই জন্য বেরিয়ে গেলাম। এবার আমার টার্গেট হচ্ছে, আমি এখানে এলাম, পশ্চিমবাংলায় বহুদিন কাজ করা হয়েছে, অনেক স্কুলে আমার যাওয়া হয়েছে, লাদাখের মতন জায়গায়, লাদাখ ইউনিভার্সিটিতেও আমি গেলাম, ওখানেও আমার সেশন হয়েছে, এবং কাশ্মীরের মতন জায়গায় মুসলিম কেন্দ্রিক যে স্কুলগুলো থাকে সেই স্কুলগুলোতে আমার সেশন করা হয়েছে, এবং অনেকগুলো নেগেটিভ পজিটিভ মিলিয়ে অনেক কিছু আমি পেয়েছি। তো আমি আমার ত্রিপুরাটাকে কেন ছাড়বো? এখান থেকে তো আমি বিলং করি, আমার শুরুটা তো এখান থেকেই। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি গতকালকে বাণীবিদ্যা স্কুল থেকে স্টার্ট করলাম। ওকে। এবং বাণীবিদ্যা স্কুল থেকে আমার খুব ভালো একটা রেসপন্স পেয়েছি, এবং প্রত্যেকেই খুবই ট্যালেন্টেড, এবং ওখানকার যে টিচাররা রয়েছেন খুবই ট্যালেন্টেড টিচার, এবং প্রত্যেকেই স্টুডেন্টদের সাথে খুব ভালোভাবে একটা ফ্রেন্ডলি বন্ডিং তৈরি করে রেখেছেন। তো আগামী দিনে আমার টার্গেট রয়েছে যে সাউথ ত্রিপুরার যেই জায়গাটা থেকে আমার স্টপ ছিল, মানে স্টপ করা বলতে কেন বলবো, আমার তো প্যারিসে যাচ্ছি, তো ওখান থেকে তো হঠাৎ করে বেরিয়ে আমি ওটা কমপ্লিট করে আবার ফিরলাম, তো ওই জায়গাটা থেকে আমি আবার কন্টিনিউ করতে থাকবো, এবং এটা করতে করতে আমি আবার বেরিয়ে যাব আমার 6000 মিটার কমপ্লিট করার জন্য। এবার 6000 মিটারটা এমন একটা জায়গায়, এমন একটা পয়েন্ট চুজ করেছি যেটা খুবই টাফ এই কারণে বলবো, ওখানে নর্মাল সিভিলিয়ানকে ঢুকতে দেবে না, এবং সেটার জন্য আমার অনেকগুলো ডিপার্টমেন্টের থেকে পারমিশন নেওয়া হয়েছে, এবং অনেকগুলো ডিপার্টমেন্ট আমাকে সাপোর্ট করছে। আর আগরতলাতে আমি অনেকগুলো কোম্পানির সাথে কথা বললাম। সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে, তুমি হই হাল্লা করবে, তুমি অ্যাডিক্টেড হবে, তুমি ধুমধারাক্কা ডিজে বাজাবে, সেখানে বড় হোর্ডিং থাকবে। আমি নিজে ডিজে প্রফেশনে ছিলাম, বলবো কেন বলবো, যখন ডিজেতে ছিলাম তখন হাতে গোনা ত্রিপুরার মধ্যে হয়তো 1জন বা 2জন ডিজে ছিল, এবং আজকের দিনে যে যারা ডিজে রয়েছেন আমি জানি না তারা নিজেদের প্রডিউস করা গান কতগুলো আছে, বা নিজেদের প্রোডাকশনের কতগুলো গান আছে, ওরা ম্যাক্সিমাম টাইমই অন্যান্য পডকাস্ট ডাউনলোড করে সেটাকে প্লে করছে, বাট লাইভ মিক্সিং কতজন করছে সেটা আমি জানি না। সেখানে যদি কারোর নাম বলি, আমার কাছে সব থেকে ভালো লাগে শিওনকে। ও নিজে শিখেছে, নিজে প্রতিনিয়ত চর্চা করেছে, নিজেকে সেই জায়গায় দাঁড় করিয়েছে, এবং সে ভালো একটা প্রোডাকশন তৈরি করেছে। তো যার কারণে আমি ওর নামটা নিতে বাধ্য।
কিন্তু ও কিন্তু আমাকেই দেখেছিল ফার্স্ট, আর আমি দেখেছিলাম ডিজে রনিকে কলকাতার। তো ওই দাদাই আমাকে গাইড করতো। তো আজকে এইরকম কনসার্টগুলিতে বিরাট হোর্ডিং পাবে, প্রচুর হোর্ডিং পাবে, কারণ ওখানে ইউথরা আসছে, কি হচ্ছে, নাচানাচি হচ্ছে, বিন্দাস এনজয় হচ্ছে, ওখানে পাবে। বাট যখনই, আমার কথাটা আমি ছেড়ে দিলাম, যখনই তুমি স্টেটকে রিপ্রেজেন্ট করার জন্য কিছু করতে যাবে, তখন তাদের কাছে তোমাকে জবাব দিতে হচ্ছে তুমি কি করেছো। রাইট রাইট। তো এর থেকে দুর্ভাগ্য হয়তো আর কিছু নেই। আর তুমি যখন প্রোফাইলটা দিচ্ছ, তোমার প্রোফাইলটা সে বুঝতেই পারছে না, এটা তোমার প্রোফাইলটা বুঝতে পারছে না। এবং সব থেকে বড় খারাপ লাগে এটাই, যখন অনেক বড় মাপের কোনো একটা জায়গায় যখন তুমি যাও, ও তোমাকে জিজ্ঞেস করবে, তুমি বললে, তারপর প্রতিনিয়ত তোমাকে জিজ্ঞেস করছে যে মানেটা কি। তো মানেটা যদি আমাকে বোঝাতে হয়, তার মানে আমি বুঝতে পারলাম যে আমার জায়গাটা এটা নয়, আমাকে একাই দৌড়াতে হবে। ভেরি ট্রু। সো যেহেতু এই জিনিসগুলো আমি আমার এখান থেকে পেয়ে গেছি, শুধু এখান থেকে নয়, অনেকগুলো জায়গা থেকে পেয়ে গেছি, তো কেন আমি আর যাব আমার নিজের জায়গাটা নষ্ট করে? কারণ আমার ন্যাশনালের জন্য আমি শুধুমাত্র করিনি, বা আমার রাজ্যের জন্য শুধুমাত্র করিনি, আমি পুরো বিশ্বের মধ্যে আমার রাজ্যটাকে তুলে ধরেছি। আজকে যদি গুগলের মধ্যে যদি লেখা হয়, এটা আমি বড় কিছু বলছি না, এটা সবার আশীর্বাদ আছে বলেই আমি বললাম যে বাপি দেবনাথ এভারেস্ট শুধু লিখলেই আমার জিনিসগুলো আসে। এবার এটা তো আমি করিনি, এটা কেউ না কেউ হয়তো আমাকে ভালোবাসে বা আমাকে আশীর্বাদ করেছে, সে করে দিয়েছে আমাকে এটা। তো ওই জায়গায় দাঁড়িয়ে আজকে আমার সেই জায়গাগুলোতে গিয়ে বলতে হয় যে আমি এরকম করব, আমার কোনো ফান্ডিং করা যাবে? আমার ফান্ডিং বলতে কি, বা আমার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা বলতে কি, বলতে এটাই, আমার ওখানে তো রেজিস্ট্রেশনটা লাগবে, আমার ওখানে পারমিটগুলো তো ইস্যু করতে হবে, আমার সার্টিফিকেটটার জন্য আমার কোনো একটা প্রোডাকশন মানে হাউসের সাথে বা কোনো একটা কোম্পানির সাথে তো এগ্রিমেন্ট করতে হবে। এবং তার থেকে বড় জিনিস, আমার যে চলার যে অ্যাসেসরিজগুলো বা এক্সপেন্সিভ যে জিনিসগুলো আছে, ওগুলো তো কিছুটা লাগবে, ওটা তো এমনিতে হবে না। তো ওই জিনিসগুলোর জন্য লাগবে। আমি এমন অনেক মানে কোম্পানি আছে, অনেক এমন নামি দামি যারা আছে, যারা বাড়ির গেটের মধ্যে পর্যন্ত লোগো লাগিয়ে রেখেছেন, বাড়ির গেটের মধ্যে পর্যন্ত লোগো লাগিয়ে রেখেছেন যে আমার এখানে যেও আমার জিনিসটা পাবে। এবং আমার এখানের কোনো একটা সংস্থা কলকাতার বড় বড় চ্যানেলের মধ্যে স্পন্সর করছেন, ফ্রিতে ওখানে দিচ্ছেন, কিন্তু আমি আমার নিজের রাজ্যের জন্য আমি পাবো না। কেন পাবো না? কারণ আমি স্পোর্টসে আছি, আমি বিনোদনে নেই। আবার যখনই আমি সেটাকে কনভার্ট করে বা এটাকে ডাইভার্ট করে একটা ইভেন্ট করব বা একটা ধুমধারাক্কা কিছু করব, তখনই কিন্তু ওখানে ভরে ভরে আসবে। বাট সেই জিনিসটা তো একটা কিছুদিনের জন্য, জাস্ট একটা কয়েক সময়ের জন্য। কে তোমার জায়গাটা দেখতে এলো? কেউ দেখতে এসছে? দেখতে আসেনি তো। কেন আসবে না? কারণ ওখানে সবাই মত্ত ছিল নাচে গানে, ওখানে সবাই জিনিসটা দেখেছে এবং পরের দিন ভুলে গেছে। আর স্পোর্টসের মধ্যে যারা করছে, আগামী দিনে যারা করবে, তারা সেই জিনিসটাকে নিয়ে চলবে। তারা জিনিসটা যখনই থাকবে, তখনই ওই ব্র্যান্ডটা তাদের সাথে থাকবে। তো ওই মার্কেটিং স্ট্র্যাটেজিটা যতদিন এখানে বুঝতে শুরু করবে, ততদিনে এখান থেকে অনেক প্রতিভা নিজেদের দমে বেরিয়ে যাবে। একদমই ঠিক বলেছো, নিজেদের দমে বেরিয়ে যাবে। তখন ওদের প্রয়োজন হবে না, কারণ তখন ওদেরকে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো সাপোর্ট করবে। অ্যান্ড দেন তখন ওরাই বলবে যে আমাদের কাছে কেন আসেনি। বাট ওরা এটা জানে না, ওরা যাদেরকে ফিক্স করে রেখেছে, ওরাই তো ওদের কাছে যেতে দিচ্ছে না। আমি এমন অনেক জায়গায় গেছি, দেখো আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমাকে এই জন্য অনেকে পছন্দ করেন না। আমি এমন অনেক জায়গায় গেছি যেখানে যিনি ওপর মহলে বসে আছেন, উনি মাটির মানুষ। এবার ওর কাছে যেতে গেলে যাকে দিয়ে যেতে হবে, ও এমন নিয়ে থাকে, মানে ওই সব। তো ভাই কি কি করবে তুমি? আমার তো দরকার নেই না। দেন ওই জিনিসগুলো অনেকটাই খারাপ লাগে, কিন্তু তারপরে বলবো যে সবার ব্লেসিংস আছে, সবার সাপোর্ট আছে। আমি আগামী দিনে যেটা করতে যাচ্ছি, সেটা রাস্তাটা অনেকটা কঠিন, কিন্তু এতদিনের এত বছরের এক্সপিরিয়েন্স, এত বছরের যা কামিয়েছি, হয়তো টাকা কামাইনি, কিন্তু যা মানুষ কামিয়েছি তাতে আমি ওটাও কমপ্লিট করে নেবো। তুমি ডেফিনেটলি পারবে, এবং আমার মনে হয় যে তুমি এত টাফ জায়গাগুলো টাচ করে এসছো না,
আমার মনে হয় যে এটার জন্য ভগবান তোমাকে সেরকম ভাবে প্রিপেয়ার করেছে, আদারওয়াইজ তোমার মাথাতে এই থটটা আসলো কিভাবে? সো ইট ইজ অলসো কাইন্ড অফ ম্যানিফেস্টেশন, আমার যেটা মনে হয় আর কি। এবং আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীর হয়ে, আমি সমগ্র বিশ্ববাসীর হয়ে প্রে করব যাতে তোমার এই যে মিশনটায় তুমি নেমেছো একদমই সাকসেস হয়। এটা সবারই একটা ব্লেসিংস। এবং আমি যদি একটা ছোট্ট জিনিস মাঝখানে একটা বলি, নো সুইসাইড, কেন এই সাবজেক্টটাকে চুজ করলাম? আমার ঘনিষ্ঠ যারা বা যারা খুব আমার কাছে থেকে জানে, তাদের মধ্যে শুধু দুটো ছেলে জানে আমি 10 সেকেন্ড পর্যন্ত হ্যাঙ্গিং ছিলাম। আচ্ছা, ওই দুটো ছেলে যদি আমাকে ফোন না করতো, আজকে আমি এখানে বসে থেকে নেই। ওকে, সেই 10 সেকেন্ডের মধ্যে আমি আমার জীবনের সব কিছু পেয়ে গেছি। একটা মানুষ মারা যাওয়ার ফ্র্যাকশন অফ সেকেন্ডসের আগে 1000 বার চেষ্টা করে বাঁচার, এটা আমি নিজে এক্সাম্পল। আমার এখনো মনে আছে, আমি যদি তখন মাথা ঠান্ডা না করে, মানে কুলভাবে যদি আমার নিজের গলার দড়িটা টান না দিতাম, আমি হয়তো সেদিনই শেষ হয়ে যেতাম, আজকে এখানে বসতাম না। এবং ওই দুটো ছেলে, শুভম আর সায়ন, যদি আমাকে ফোন না করতো, আজকে নীল বাঁচতো না, বা নীল আজকে এখানে দাঁড়িয়ে থাকতো না। সো দ্যাটস ওয়াই আমি নো সুইসাইডটাকে আমি বিলিভ করি। হয়তো এটা অন্যান্য গ্রুপের কাছে বা অন্যান্য যারা কাজ করছে তাদের কাছেও একটা মেসেজ হতে পারে, বাট এটা আমার কাছে আমার লাইফ চেঞ্জিং একটা ওয়ার্ড, নেভার গিভ আপ অ্যান্ড নো সুইসাইড। আমি সুইসাইড নিয়ে এতদিন কাজ করিনি, কারণ আমি আমার নিজেকে তৈরি করতে পারিনি। আমি এখন আস্তে আস্তে তৈরি করা শুরু করেছি, যার কারণে এখন এটাও তুলছি। কারণ আমি কারোর কাছে কোনো জিনিস শেয়ার করতে পারিনি, আর কারোর কাছে তুমি চিৎকার করে বলতে পারবে না যে তুমি কিছু করোনি, তুমি প্রমাণ করতে পারবে না যে তুমি নির্দোষ। কারণ আজকের দিনে দাঁড়িয়ে তুমি যাই বলো না কেন, তোমার মেল, ফিমেল বা ট্রান্সজেন্ডার একটা জেন্ডার ভিত্তিক একটা জায়গা চলে আসে, যেখানটাতে দাঁড়িয়ে তোমাকে দাঁড়াতে হবে এবং তোমার জেন্ডারের উপর ডিপেন্ড করে তুমি জাস্টিফাই করতে পারবে বা ভেরিফাই করতে পারবে যে তুমি ভুল করেছো কি করোনি। তো ওইরকম ভাবেই যখন আমি একটা সিচুয়েশনে পড়েছিলাম, আমি পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি চলে যাব, এবং আমি সেই রকম সিচুয়েশনে ছিলাম, অলরেডি দাঁড়িয়ে আছি। আমি তারপরে ভাবলাম যে ঠিক আছে, শুভম ফোন করলো, রিসিভ করি, শেষবারই তো কথা বলবো, আর কথা হবে না। ফোনটা রিসিভ করলাম, কনফারেন্সে সায়ন ছিল, আমাকে শুধু এতটুকুই বললো যে নীলদা কই? আমি বললাম আছি ভাই, আমরা আসছি। আমি বললাম না, তোরা আসিস না। বলছে তুমি দাঁড়াও, আমরা আসছি। ওরা 1 সেকেন্ডের জন্য ফোনটা কাটেনি, 45 মিনিটসের ওপরে হবে। ওরা যতক্ষণ পর্যন্ত আসতে পারছে না, রোটেশন ওয়াইজ কন্টিনিউ আমাকে ফোন করে আমাকে বিজি রেখেছে। কন্টিনিউ আমাকে বলে যাচ্ছে, ভাই তুমি ভুল না করলে তুমি যাইবা কে লিগা? তুমি যদি কিছু প্রুফ করতে চাও, ভাই নিজেরে প্রুফ করো। দ্যাট মোমেন্টে আমার মনে হয় যে আমি নিজেকে চেনার জন্য যে সাইকেল নিয়ে বেরোলাম, আজকে আমি আমার নিজেকে চিনতে পারছি যে আমি ওই দুনিয়ার জন্য নয়, ওই কমার্শিয়াল লাইফের জন্য নয়, আমি নেচারের জন্য, আমি সোসাইটির জন্য। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি আমার নিজেকে ডেডিকেট করে দিয়েছি। বিকজ আমাকে সোসাইটি যখন আমাকে অ্যাকসেপ্ট করেছে অ্যাজ এ সাইক্লিস্ট, আমি ওটাই থাকি। আর আমার একটা মিশন যখন তৈরি হয়ে গেছে, ওদেরকে নিয়ে তুলে নিয়ে আসা, সো ওটাই করি। কারণ আজকে কিছুদিন আগে তুমি শুনতে পাবে বলদাখানার দিকে একটা মেয়ে মারা গেছে, সুইসাইড করেছে। প্রত্যেক জায়গায় 10 থেকে 12 জন করে সুইসাইড করছে। এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এই সুইসাইডটা কেন হয়? সব থেকে মূল দুটো কারণ। ফার্স্ট সাইকোলজিক্যাল কারণ, আর একটা হচ্ছে ড্রাগসের কারণ। যখন তুমি ড্রাগসের পুরোপুরি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, সেখান থেকে তোমাকে যখন হঠাৎ করে সরিয়ে দেওয়া হচ্ছে, তুমি থাকতে পারছো না, সেই বিষাদে, সেই অ্যাগ্রেশনের মধ্যে তুমি একটা স্টেপ নিচ্ছ, এবং স্টেপটা অনেক বড় একটা স্টেপ নিচ্ছ, যেখান থেকে তুমি তোমার নিজেকে হারিয়ে ফেললে, তোমার সাথে পুরো ফ্যামিলি, একটা সোসাইটি তোমাকে হারালো। অ্যান্ড ডিপ্রেশনটা কিসের জন্য আসে? ডিপ্রেশনটা এক একটা মানুষের এক এক রকম ভাবে আসছে, এক একজনের এক এক রকম থাকছে। একটা সুস্থ মানুষ ডিপ্রেশনে আছে, সেটা বোঝার খুব ইজি প্রসেস। মানুষটা হঠাৎ করে সরে যাবে, মানুষটা সারাদিন ভাববে, মানুষটা একাকিত্ব থাকবে, কিছু শেয়ার করবে না। ওই মানুষটাকে খোঁচাও প্রতিনিয়ত, ওই মানুষটাকে তুমি জোর করো কথা বলার জন্য,
মানুষটা বলতে বাধ্য, মানুষটা বেঁচে যাবে। কারণ সুইসাইড করে নিলে মানুষটা চলে যায়, কিন্তু মানুষটা যে একাকিত্বে থাকছে বা মানুষটা যে ডিপ্রেশনে থাকছে, ওকে যদি তুমি না খোঁচাও, ও ভাই রেগুলার মারা যাচ্ছে, ও প্রতিনিয়ত মরছে। সে তোমার বাবা হতে পারে, তোমার মা হতে পারে, তুমি হতে পারো, তোমার গার্লফ্রেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ হতে পারে। স্টুডেন্টসদের মধ্যে সব থেকে বড় যে জিনিসটা, এটা হচ্ছে ভয়, ইগো, সেলফ রেসপেক্ট, ইনসাল্ট, ওই ফ্যাক্টগুলো। একটা শ্যামবর্ণের একটা ছেলে, একটা ফর্সা ছেলে, হঠাৎ করে আমরা তাচ্ছিল্য করে, হঠাৎ করে মজাক মস্তকে বলে, ভাই তুই কি কালারে, ভাই কেন অ্যাবিউজ করছি, ইনসাল্টটা কেন করছি? ওকে যেটা দিয়েছে সেটা তোমাকে দেয়নি, ওকে যেটা যে উইল পাওয়ারটা দিয়েছে সেই পাওয়ারটা তোমাকে দেয়নি, আর তোমার যেটা আছে সেটা ওকে দেয়নি। ও কি করতে পারবে তুমিও জানো না, কিন্তু করে দেবে। ওকে এনকারেজ করো, যেটা আমি স্কুলে ওটাই করতে চাই, এবং ওটাই আমি লাদাখে বলো, কাশ্মীরে বলো, ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় করে এসেছি। কারণ আমি চাইছি যে প্রত্যেকটা স্টুডেন্টকে এনকারেজ করুক, টিচার এনকারেজ করুক। আমরা লাস্ট বেঞ্চিতে বসে থাকলে পরে টিচাররা বলে, ও ভাই ও গাদার হালে গেছে, ও কিছু হবে না। কিন্তু খুঁজে এসে দেখুক, যত ব্যাক বেঞ্চেরা আছে, ওরা স্কুলকে যেভাবে মনে রেখেছে বা স্কুলকে যেভাবে নিয়ে ধরে রেখেছে আজকের দিনে, ফার্স্ট বেঞ্চাররা কোথায় গেল? কারোর পাত্তা আছে? নেই। আমার নিজের স্কুলেরই যদি বলি, আমি ফার্স্ট বেঞ্চের যারা যারা বসতো আমি তাদের কাউকে জানি না, কোথায় আছে কেউ জানে না। কিন্তু যারা লাস্ট বেঞ্চার ছিল, মিডল বেঞ্চার ছিল, ওরা প্রত্যেকের সাথে আমাদের যোগাযোগ আছে, প্রত্যেকে আমরা স্কুল নিয়ে কথা বলি, প্রত্যেকে আমরা স্কুলে যাই। কেন? বিকজ আমরা শুধুমাত্র বইয়ের মধ্যে আবদ্ধ ছিলাম না, আমরা সোসাইটি, গেম, টিচার স্টুডেন্টস বন্ডিং, রিলেশনশিপ সবকিছুর মধ্যে ছিলাম। রাইট। সো ওই জিনিসটা দরকার। আজকে একটা স্টুডেন্ট একটা টিচারকে কিছু খুলে বলতে পারছে না। আমরা কি করতাম? আমরা টিচারকে দেখলে এই মাথা থেকে ওই মাথা দূর দিয়ে ভেঙে যেতাম। স্যার যদি জিজ্ঞেস করতো কি হয়েছে, ভয়ে বলে দিতাম কি হয়েছে। কিন্তু আজকের দিনে সেটা নেই। কেন নেই? রিজনটা হচ্ছে ডিফারেন্সটা তৈরি হয়ে গেছে, এতটাই তৈরি হয়ে গেছে যেটা এখন আর ক্লোজ আনা খুব চাপ, মেকআপ করা যাচ্ছে না, খুব চাপ। আমি ওই জিনিসগুলোকে পাল্টাতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট নিজে একটা এক্সাম্পল হতে পারবো। তো আমি এত বড় মাপের কেউ নই, আমি হয়তো কিচ্ছু না, বাট ছোটখাটো তো চেঞ্জ করতেই পারি। ওই চেঞ্জ করার জন্য আমার স্কুলে যাওয়া, স্টুডেন্টদের সাথে দেখা করা, কারণ ওদের কাছ থেকে অনেক সময় জানতে পারি যে দাদা ওই ছেলেটা এরকম করলো। একদম। আমি তখন ওদেরকে একটা কথা বলি, ভাই কারোর সাথে কম্পিটিশন করার কোনো প্রয়োজন নেই। আমি হয়তো কম্পিটিশন করতে পারতাম, আমার যখন ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে আমি হয়তো বলতে পারতাম, কম্পিটিশন করতে পারতাম, কিন্তু ওই বললাম না, গৌতম দা আমাকে একটা কথা বলেছিল। গৌতম দা আমাকে বলেছিল কারোর সাথে কম্পিটিশনে যাস না, কম্পিটিশনে যদি যাস তুই ওকে নিয়ে রিসার্চ করবি, ওকে নিয়ে সময় দিবি, ওকে নিয়ে ভাববি, ওকে নিয়ে পড়াশুনো করবি, ওকে নিয়েই তুই থাকবি। দরকার কি ভাই? তুই তোর নিজেকে তৈরি কর না, তুই তোর নিজেকে সময়টা দে, তোর নিজেকে তুই নিজে তৈরি করা শুরু কর। মানুষ বলবে, মানুষ ভালোটা বলবে, খারাপটা বলবে, না বললেও বলবে, এক্স্যাক্টলি, তারপরও সে থামবে না। কিন্তু তুই কেন শুনবি? তুই তোরটাই করতে থাক। তাই আমাকে নিয়ে যখন যা বলে, এক একজন এক একটা বলে যে হ্যাঁ তো এরকম করছিল বা ওই রকম করছিল, আমি তখন একটাই ভাবি, পাস্টই থাকে, প্রেজেন্টই হয়, ফিউচার আমি দেখতে পারবো না। তো ফিউচারটাকে দেখার জন্যে আমার প্রেজেন্টটাকে তৈরি করা। আমার ট্যান্ট যদি কোনোদিন খোলা হয় বা ট্যান্টের ছবি যদি কোনোদিন দেখো, ওটার মধ্যে আমি একটা লেখা লিখে রেখেছি, সময় না অতীত, সময় না ভবিষ্যৎ, সময় শুধুই বর্তমান। আমি বর্তমানটাতে বাঁচি, কারণ আমি জানি না অতীতের কি হয়েছে সেটা আবার কবে আমি পাবো, এটা কোনোদিনও সম্ভব নয়। ভবিষ্যৎ যেটা আছে, আজকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমার কি হবে আমি জানি না, আমি কালকে আদৌ যেতে পারবো কি পারবো না, কি হবে না জানি না। আজকে এই সময়টা আছে, আমি এই সময়টাই বাঁচতে চাই তোমার সাথে, আমি এই সময়টাই তোমার সাথে কাটাতে চাই, বাস এটাই। সো বর্তমানটাই আমার। তো এটা না তো আমাকে পড়াশুনো দিয়েছে, না আমাকে ক্যামেরার জগৎ দিয়েছে, আর না আমাকে সাইকেল দিয়েছে। এই পুরো জিনিসটা আমার জার্নি, আমার ট্রাভেলটা দিয়েছে। রাইট। প্রতিটা জায়গায় প্রতিটা মানুষ আমাকে শিখিয়েছে, মঙ্ক, মনেস্ট্রি ওরা আমাকে শিখিয়েছে, নেচার আমাকে শিখিয়েছে। যখন একা বসে থাকি আমি নেচারের সাথে কথা বলি, নেচারের সাথে থাকি। আমি যদি এখনো লংতরাইয়ের যে জঙ্গলটা যেখানে কেউ থাকতে পছন্দ করবে না বা যাওয়ার সাহস করবে না, আমি ওখানে গিয়ে আরামসে থাকতে পারবো, কারণ আমি জানি ওখানে কেউ আমার হানি করবে না। ওখানে যদি আমি কোনো একটা শেয়ালও যদি আমার পাশে আসে, সেও আমার সাথে খাবে,
কিন্তু আমি ভয় পাবো না, কারণ আমি জানি ও কি চায়। আর আমি এতটুকু জানি, একটা মানুষ কোনো দিন সন্তুষ্ট নয় কোনো জিনিসে, ঠিক, কোনো জিনিসে সন্তুষ্ট নয়। আজকে আমার এমন একটা জায়গায় আমি আজকে চলে এসেছি, আমার কাছে কোনো কিছুর আর প্রয়োজন নেই। আমাকে অনেকেই ট্রাভেল করার পর অনেকেই অনেক জায়গা থেকে জিজ্ঞেস করে যে তুমি আগামী দিনে কি করবে, কি প্ল্যান। আমি বলছি কিছুই না, ওয়ার্ল্ড ট্রাভেল কমপ্লিট করব, কমপ্লিট করার পর এসে মায়ের একটা জায়গা আছে, ওখানে মায়ের জন্য একটা আশ্রম বানাবো, আমি ওখানেই থাকবো। তো বলে বিয়ে শাদির ব্যাপার কি আছে, আমি বলছি না, আমার ওটার প্রতি আর কোনো মায়া নেই, কোনো মোহ নেই, আমি জাস্ট আশ্রমটাতে থাকবো। আশ্রমটা কোনো ধার্মিক আশ্রম নয়, আশ্রমটা এমন একটা আশ্রম যেখানে যে যখন খুশি আসতে পারবে, আমি এরকমভাবেই তৈরি করতে চাই ওটাকে। এবং যেহেতু ওটা আমার মায়ের একমাত্র সম্বল, আমার মায়ের একমাত্র স্মৃতি, তো ওই জন্যে ওই আশ্রমটা বানানো সবার জন্যে। ওখানে সব ধর্মটাই থাকবে, আমি ওখানে ধর্মবিদ্বেষ কিচ্ছুই করতে চাই না। ওখানে সব ধর্মটাই থাকবে, সব মানুষ থাকবে, শুধুমাত্র ওখানে মানুষ মেন্টাল পিসের জন্য আসবে। আবার বলো যদি মেন্টাল পিসটা কি করে আসবে, কিছুই না, তোমার ভালো লাগলে তুমি চাষবাস করো, তোমার ভালো লাগলে তুমি মাছ ধরো, তোমার ভালো লাগলে তুমি হাঁসের সাথে থাকো, মুরগি পালন করো। জায়গাটা এতটা বড়ই জায়গা, তো আমি ওটাকে কোনোদিন কনস্ট্রাকশনের সাথে যুক্ত করতে চাই না, ওটাকে আলাদাই রেখে দিয়েছি। আমি ওটাতে হাতও দিই না, এবং সবাই জানে যে আগামী দিনে এই জায়গাটাতে বাপির এটাই তৈরি হবে, এবং আমি এটা ডিক্লেয়ার করে দিয়েছি। এটা আমি কোনোদিনও কমার্শিয়াল পারপাস, কনস্ট্রাকশন পারপাস ইউজ করব না, এটা আমার মায়ের স্মৃতিই থাকবে এবং এটা মায়েরই থাকবে। তো ওই চিন্তাভাবনা নিয়ে এখন চলা। আর এখন আমার বন্ধু বান্ধবের সংখ্যা খুবই কম, খুব সীমিত পরিমাণে মানুষদের সাথে চলি, আর বিশেষ কোনো প্রয়োজন ছাড়া আমি কারোর সাথে কথাই বলি না। কারণ এখন আমার মনে হয় যে আমি যেটাতে আছি ওটা খুবই একটা টাফ এবং খুবই কঠিন এমন একটা রাস্তা, যে রাস্তাটা আমি বাছাই করেছি। হয়তো আমি কোনোদিন আর আমার আগের জগতে যাব না বা আগের লাইফে আমি ফিরবো না, আমি ট্রাভেলিং লাইফটাতেই থাকবো। চেষ্টা করব যতদিন পর্যন্ত করা যায়, আমার ট্রাভেল কমপ্লিট হওয়ার পর ওই আশ্রম নিয়েই থাকবো। আর তোমার funding- আশ্রমের মধ্যে আমাকে একটুখানি জায়গা আরে সে তো বিকজ আমারও ঠিক এরকমই একটা প্ল্যান রয়েছে, এরকমই একটা ড্রিম এক্স্যাক্টলি। মানে তুমি এতক্ষণ ধরে বসে যা যা কথাগুলো বলছো, আমি অনেকগুলো পয়েন্টের মধ্যে তোমার ওই ড্রিমগুলোর সাথে নিজেকে রিলেট করতে পেরেছি। সো আজকে যেহেতু আমাদের হাতে আর সময় নেই, না, না, আমরা অবশ্যই, পডকাস্টটা এখানে শেষ করব। হুম। ঠিক এই নোটটা দিয়ে আমি পডকাস্টটা শেষ করতে চাই যে ওই আশ্রমটা একটা এমন একটা জায়গা তৈরি হোক যেখানে প্রত্যেকটা মানুষ এসে হাসি মুখে থাকবে অথবা হাসি মুখে ফিরে যাবে। হ্যাঁ, ওটার রুলস একটা আমি এখনো বলতে পারি, ওখানে কেউ কারোর জন্য রান্না করবে না, সবার জন্যই রান্না করতে হবে। রাইট। কারণ ওটাতে যে তৃপ্তিটা হয় সেটা হবে না। এটা কেন বললাম, আমি ভারতবর্ষে অনেক আশ্রমে দেখেছি, অনেক আশ্রমে, এবং ওখানে থাকার পর তোমার না আধ্যাত্মিক দুনিয়াটা এটা অন্য জায়গায় চলে যায়। আর পরিবেশের সাথে তুমি থাকাটা, এটা তোমাকে অন্য কিছু দেয়। আজকে যদি আমার সাথে কেউ থাকে, কেউ যদি আমার সাথে ট্রাভেল করে বা কেউ যদি আমার সাথে সঙ্গ দেয়, ও আমার সাথে ট্রাভেল করতে পারবে না। কারণ আমি খুব র ম্যাটেরিয়ালে ট্রাভেল করি, খুব র। এবং সেটা তোমার ভিডিওগুলো দেখলেই একদম বোঝা যায় যে কতটা টাফ টাফ সিচুয়েশনে তুমি প্রতিনিয়ত নিজেকে চ্যালেঞ্জের মুখে ফালাও এবং সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসো, সেগুলো ফেস করো তুমি রেগুলার লাইফে। তো আমার মনে হয় যে তোমার যেই ড্রিম এইগুলো রয়েছে এগুলো খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পরিপূর্ণ হবে। বন্ধুরা, আমরা যেই নীলকে চিনতাম একজন সাইক্লিস্ট হিসেবে, আজকে তার অনেকগুলো দিকের কথা আপনাদের সামনে উঠে এসছে এই পডকাস্টের মাধ্যমে। এই পডকাস্টটা আমার জন্য একটা ভীষণ বড় রকমের লার্নিং ছিল। আপনারা যারা এই মুহূর্ত পর্যন্ত, প্রেজেন্ট মোমেন্ট পর্যন্ত এই পডকাস্টের সঙ্গে জুড়ে রয়েছেন, অবশ্যই জানাবেন যে এই পডকাস্টের কোন জায়গাটা আপনাকে সবচাইতে বেশি মোটিভেট করলো, ভালো লাগলো। অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা ফিরবো পরবর্তী সময়ে নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কোনো গেস্টের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।